প্রিয় প্রণয়িনী সিজন 2 লেখনীতে জান্নাত নুসরাত পর্ব সংখ্যা 29। বিয়ের কাজকর্ম শুরু হয়েছে পুরোদমে। সৈয়দ বাড়ি, নাসির মঞ্জিল সব দিকে রমরমে ভাব। যে কেউ দেখলে ভেবে বসবে আগামীকাল বিয়ে। 18 দিন আগ থেকেই এত জমজমাট আয়োজন দেখে আশেপাশে লোকজন সামান্য অবাকই। সকাল সকাল ঘুম থেকে উঠে হেলাল সাহেব একটু বিরক্ত বোধ করলেন, তাই হেঁটে বারান্দায় চলে গেলেন। একটা মানুষ নেই যার সাথে কথা বলবে, সবাই কাজে ব্যস্ত। লিপি বেগম 2 দিন যাবত ঠিক মতো দেখা হচ্ছে না তার সাথে। নাসির মঞ্জিলের দিকে তাকাতেই দেখে নুসরাত ব্রাশ করছে, সাথে বারান্দার রড ধরে ঝুলছে। কৃচিৎকাল নুসরাতকে অবলোকন করে চুপ চলে গেলেন তিনি। হেলাল সাহেবের বিরক্তি কমছে না। সৈয়দ বাড়ির গেটে আগমন ঘটেছে একটা গাড়ির। গেট খুলে দিতেই কালো রঙের গাড়িটা ফ্রন্ট ইয়ারে প্রবেশ করে, শব্দ করে হর্ন বাজিয়ে থেমে গেল। গাড়ি থেকে নেমে তড়িঘড়ি গাড়ির সামনে দরজা থেকে বের হয়ে আসলো একজন কালো কাপড় পরিহিত লোক। দৌড়ে গিয়ে পেছনের দরজা খুলে দিল। প্রথমে সেখান থেকে স্টিলের পরা শুভ্র বর্ণের পা নেমে আসলো। ধীরে ধীরে অন্য পাটা কংক্রিটের রাস্তায় নামলো। তারপর কালো কাপড় পরিহিত লোকটি হাত বাড়িয়ে দিল। বাড়ানো হাতের দিকে অধিপক্ষ নির্ধক গোলাকার আকৃতি শুভ্র মুখটা খুলে উঠল উজ্জ্বল হাসিতে। হ্যালোজেন বর্ণের চোখগুলোর দিকে দেখলো বাড়ির ইন্টেরিয়ার। তারপর ওই বাড়ালো হাতটা চেপে ধরে নেমে দাঁড়ালো শুভ্র বর্ণের মেয়েটা। মনি ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো বাড়িটা। বাড়ির গেট খোলা মাত্রই লোহার তৈরি নেমপ্লেট দেখা গেল সৈয়দ নিবাস। ওইদিকে যেয়ে হাসলো সামান্য, তির্যক হাসি চেপে টকটকিয়ে এগিয়ে গেল ভেতরে। পা থেকে চান্স স্যান্ডেল পারফিউমের সুগান গাছ বের হচ্ছে তার গা থেকেও। মোমো করে উঠলো চারপাশটা। হাঁটতে হাঁটতে দৃষ্টি আবার ঘুরে গেল। হাতের মধ্যে থাকা মিস ডিওর এর ব্যাগটা থেকে আলগোছে গুচ্ছ লাগানো বিশিষ্ট চশমা বের করে নিল। হুডা বিউটি লেখা নোট কালারের লিপস্টিক বের করে ঠোঁটে স্মার্ক করে নিল সামান্য। ঠোঁটের ওপর নিচ ঘষা কালো কাপড় পরিহিত লোকটার দিকে চেয়ে শুধালো, সুন্দর লাগছে। লোকটা নিজেই কালো ঠোঁট নাড়িয়ে উত্তরে, গর্জিয়াস ম্যাম। সুন্দর জিনিসকে আপনার সাথে যথেষ্ট কেমন যেন ফিকে লাগে। মেয়েটা সামান্য হেসে বলে ওঠে, থ্যাংক ফর ইউর কমপ্লিমেন্ট ভিক্টর। বাড়ির ভেতরে ঢোকার আগে চোখে চশমা নাকের কাছে নামিয়ে নিল। পাঁচিরের ওপারে ডুপ্লেক্স বাড়িটার দিকে তাকালো। চোখ সরু সরু করে চেয়ে থেকে বলে উঠল, এই বাড়িটা কার? ভিক্টর নামের লোকটা নিজের পকেট থেকে নোটবুক বের করে কৃচিৎকাল চোখ বুলিয়ে নিয়ে যান্ত্রিক সুরে আওড়ালো, সৈয়দ আজমল আলীর দ্বিতীয় পুত্র সৈয়দ নাসির উদ্দিনের বাড়ি। নিজের স্ত্রী ও 2 সন্তান নিয়ে এখানে বসবাস করে। ICIU BA রিক্স ওয়াইফ। নাসির মঞ্জিলে টেবিলে বসে আছে নুসরাত, ইসরাত, ইরহাম, আহান। ইরহাম গতকাল রাতে এই বাড়িতে থেকেই, তাই নাস্তার টেবিলে সেও বসে আছে। অব্র মুখ বানিয়ে চোখের নিচের দিকে দেখে রেখেছে। দেখতেই যেন কেউ ভাবে এই ছেলের মতো ভদ্র দুটো আর নেই। ভেতরের কাহিনী দেখলে সকলেই নাক ছিটকাবে। এই ছেলের মতো দুটো অভদ্র আর পৃথিবীতে নেই। মোমো খাবার টেবিলে নেই। সে আজ সৈয়দ বাড়িতে, গতকাল ট্রান্সফার হয়েছে ওই বাড়িতে। 2 দিন হলো এই মামার বাড়িতে থাকছে, তো 2 দিন ওই বাড়িতে। আহান সকাল সকাল মজাদার নাস্তা করার জন্য এই বাড়িতে হাজির হয়েছে। এই বাড়ির ইন্দুরমুখী একটি মেয়ে এসেছে, আর ওই মেয়েকে নিয়ে বড় আব্বু, চাচু আর বাবা যত আলো আলো তুলো। এসব দেখে তার বমি আসছে। তাই 22-23 বছরের মেয়ের এমন ন্যাকামি সে মেনে নিতে পারছে না। তাই চোখ বন্ধ করে সে বেরিয়ে এসেছে। যাক চুলো, সবকিছু জ্বলে পড়ে ছারখার হোক, তার কি। সেখানে আরামে বসে খাবে। টেবিলের খাবার রেখে সে বসলেন নাজনীন বেগম। নুসরাত কোনো কিছুতে হাত না দিয়ে আগে গুঁড়ো দুধ হাতে নিল। ব্যান্ড পিরিচ থেকে দুটো নিয়ে একটার উপর একটা দুধ ভালোভাবে ঘষে নিল। তারপর অন্যটার উপর রেখে 2 কামড়ে পুরোটা সাবার করে দিল। ইসরাত একবার চোখ বুলিয়ে নিয়ে নিজের চায়ের কাপ টেনে নিল। নুসরাত নিজের দিকে তীক্ষ্ণ দৃষ্টি উপলব্ধি করল। সে জানে এটা তার জননীর দৃষ্টি। আহান নুসরাতের দিকে অদ্ভুত চোখে তাকিয়ে থাকলো। তারপর উদাসীন পরিপূর্ণ কণ্ঠে বলল, আপু তুমি কি রাক্ষস? তুমি 2 কামড়ে এত মোটা ব্রেড খেয়ে নাও। নুসরাত ঠোঁট কামড়ে ইশারা করে বলে ওঠে, বেশি কথা বললে তোকে 2 সেকেন্ডে মহাকাশে পাঠিয়ে দিব। নুসরাত অবাক। একই রকম ভাবে খাবার টুপুস টুপুস করে মুখে ঢোকাতে আহান ক্যামেরা বের করে
বলে উঠল, লুক অ্যাট মি মিসেস নুসরাত, ডটার অফ সৈয়দ নাসির। নুসরাত মুখ তুলে তাকাতে এখন জুম করে নুসরাতের ছবি তুলল, অতঃপর দাঁত কেলিয়ে বিজয়ী হাসি হাসলো। ইসরাতের দিকে ফোন ফিরিয়ে দিয়ে দেখালো, সাথে সাথে সুন্দর নাম, আপর একটি গোলুমলু হলে ভালো লাগতো, তাই না আপি? ইসরাত চায়ের চুমুক দিয়ে মাথা নাড়ালো, শান্ত চোখে টেবিলে ঘুরিয়ে নিল। ইরহাম এর দিকে একবার তীর্যক দৃষ্টি দিয়ে ব্যঙ্গ করে হাসলো। ইরহাম তার বদলে নিষ্পাপ হাসি দিল। নাসির সাহেব ইরহামের পিঠ চাপড় মেরে উঠলেন, তোর কেমন চলছে সবকিছু ইয়াং ম্যান? কবে থেকে সৈয়দ চয়েস আসছো, আমাদের সাথে বসছো? ইরহাম মেকি হাসি দিল। আহান নুসরাতের দিকে তেরা চোখে তাকালো, নুসরাতও তেমন করেই তাকালো। দুজনে চোখাচোখি হতে চোখ উল্টালো। ইসরাত ইরহামের কাণ্ড দেখে বারবার হিসিস করছে, কি একটা ভাব করছে এই ছেলে। কানে ভেসে আসলো, কয়েকদিন যাবৎ মেজো আব্বু, তারপর জয়েন করব। নাসির সাহেব মাথা নাড়িয়ে মুখে আপেলের টুকরো ঢোকালেন। নাজমিন বেগম প্লেটে ফ্রোজেন পাউরুটি তুলে দিতে দিতে শুধালেন, প্রথম বর্ষের রেজাল্ট কবে তোর? ইরহাম ঢোক গেল, মোটা মোটা ডাব্বা পেয়েছে, তাই জানালো না তার রানীর থেকে মহিলা বেশি খেপেছে। কণ্ঠে দৃঢ়তা অবলম্বন করে সে বলে, এখন না, আরো 2 মাস পর রেজাল্ট। নাজমিন বেগম অবিশ্বাসীপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে তার ওপরে বলে, আহানের নামে কসম কেটে বলছি। নাজমিন বেগম রুড়ো কণ্ঠে বলে ওঠে, অন্যের নামে কসম কাটবে না, আর এসব শিরক, কারণ আমি কাটার দরকার নেই। ইরহাম জিভ কাটলো। আহান বিরক্তি নিয়ে বলে উঠল, আবারও মনে হয় ফেল মারছে তোমার ছেলে। তারপর নুসরাত আর সে হাসি ফেটে পড়লো। ইসরাত মুসকি মুসকি হাসলো। নাজনীন বেগম রুড়ো কণ্ঠে বললেন, জুতোর কিন্তু আমার পায়ে আছে, খেতে চাও? বাদাম দুজনে, এখানে হয়তো বাদর হতো, এখানে বাদাম লেখা আছে, যাই হোক। নুসরাত আর আহান দুজনই পাশে তাকায়, মাথা নাড়ায়। নাসির সাহেব নিজের চোখে চশমা নাকের ডগা থেকে ওপরে টেনে তুলে নিলেন। নুসরাতকে জিজ্ঞেস করলেন, তোমাদের নাকি কি একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেটা নিয়ে নাকি ক্যাচ করছে বড় ভাই? নুসরাত কাজ ঝাঁকালো দুদিকে, ঠোঁট উল্টিয়ে ঝাঁকালো যে সে জানে না। আহান দুহাতে মাথা চাপড়ে কাদো কাদো কণ্ঠে বলল, আর বলবেন না মেজো আব্বু, আমার ভিডিওটা একটা ফিউজ হয়ে গিয়েছে, সেটা দেখে বড় ভাই আর হিংসে করে, আর মোস্ট ভিউড ভিডিও তো, এই জন্যই আর কি। নাসির সাহেব হেসে দিলেন। আহান আবারও হু হু করে কাদার মতো করলো। নুসরাত বলে ওঠে, শিয়ালের মতো হুকা হুয়া দিয়ে উঠছিস কেন কতক্ষণ পর পর? আহান এসব শুনল না, টিপিক্যাল মহিলাদের মতো কপাল চাপড়ালো। টি শার্ট চোখের কাছে এনে এমনি এমনি চোখ মুছলো। তারপর আবারও পাহাড়ি এলাকায় ঘোড়া একাকী সঙ্গীন শিয়ালের মতো হুঙ্কার দিয়ে উঠল। কষ্টে ভরা কণ্ঠে বলে উঠল, সব সেল হয়ে গিয়েছিল। আপির হাতে ব্রেসলেট, কুর্তি, আপির পায়ের স্লিপার, শার্ট, প্যান্ট, চোখের চশমা, মেজো আব্বুর পায়ের রোবোটিক্স জুতো, ছোট ভাইয়ের কাপড় চোপড়, সব স্টক আউট। আর কিছু বাকি রয়েছে ভাইয়ার জন্য, হলোই না মাম্মি। অনিকা আসার পর থেকে হেলাল সাহেবের সাথে কথা বলছে। মেয়েটা অত্যন্ত ভদ্র মনে হচ্ছে হেলাল সাহেবের কাছে। একবারও তার চোখে চোখ রেখে কথা বলেনি। এই যুগে মেয়ে হয়ে মাথায় স্কার্ফ পেঁচিয়ে রেখেছে। ওয়েস্টার্নের সাথে কে পড়ে ওর নাম। আসলেই তার বন্ধু শাহেদ খানের মেয়েটা ভালো শিক্ষা দিয়েছে। এই বাড়ির একটা মানুষ তার সাথে কথা না বললেও এই মেয়ে বলছে। ঘড়ির কাঁটা 10টায় যেতেই ভূমিকম্পর ন্যায় যেন কেঁপে উঠল। উচ্চ শব্দে ঝংকার হলো তাতে। এতে দুটো রুম দরজা খুলে বের হলো 3 জন মানুষ। আরন জাইনের দিকে তাকিয়ে মৃদুসুরে সালাম ঠুকলো। দেখলো যে কেউ বলবে ভদ্রতা, কি ভদ্র ছেলেটা। জাইন ও সালামের জবাব দিয়ে শার্টের হাতা ফোল্ড করে বড় বড় পা ফেলে এগিয়ে আসে। মাহাদি তখনও ঘুমের চোখে তাকাতেই পারছে না। কোনোভাবে ঘুমিয়ে ঘুমিয়ে ব্রাশ করছে সে। এখন আবার নিচে যেতে হবে তাদের। এক চোখ খুলে সামনে অবলোকন করতে গিয়ে দেখলো জাইন গোসল করে ফিটফাট হয়ে নিচে নামছে। ফর্মাল বেবি পিঙ্ক কালারের শার্ট ইন করে গ্রে কালার প্যান্টের সাথে ঢোকানো বেল্ট দিয়ে বাঁধা কোমর। নিচের দিকে একবার তাকালো। নিজেকে দেখেই নিজের বমি আসলো। এমন অবস্থায় পরিষ্কার লোকের সাথে সে বসবে? অগোছালো চুলগুলো ঠিক হাত দিয়ে পেছনের দিকে ঠেলে দিল। নিজের হ্যাজেল বর্ণের চোখ দিয়ে আরশকে স্টক আউট করলো। নিজেকে পাশে থাকা ওয়াল মিররে দেখলো নিজেকে একবার। আরশের থেকে তাকে মানুষ লাগছে।
অদ্ভুত ভঙ্গিতে হেসে এগিয়ে গেল সে। যেতে যেতে আরশকে টিপকানি কাটতেও ভুলল না, শুধলালো, এরকম হাঁটু পর্যন্ত প্যান্ট পরে মেয়েদের পাগল করতে বের হচ্ছিস? আরশ নিজের সামনের দিকে ছোট ছোট করে রাখা চুলগুলো পেছনের দিকে দিয়ে ভুরু উচালো। কোনো কথার উত্তর না দিয়ে এগিয়ে যেতে নিলে মাহাদি বলে উঠল, এক কানে হেডফোন পরে এক পাগল, আর সেই পাগলের মতো ঘুরিস কেন? স্টাইল ইংলিশ প্রমাণ করতে চাইছিস? আরশ দাঁতের মারি চেপে শক্ত করে উত্তর করল, হোয়াই ইউ আই নিড টু ইমপ্রুভ এনিথিং, আই এম অলরেডি স্টাইলিশ। মাহাদির চোয়াল ঝুলে গেল আরশের উত্তরে। বিরক্তিতে নাক ফুলিয়ে নিল, অতপর রাগী ভঙ্গিতে লাফ মেরে আরশের গলা পেঁচিয়ে ধরে ঝুলে পড়ল। আরশ পাত্তা দিল না। সিঁড়ি নামতে নামতে গম্ভীর কণ্ঠে বলে উঠল, সামওয়ান ইউ ইজ লুকিং ইট ইউ, ইউ আর ডটলি। আরশ নির্বিকার চিত্তে কথাটা শেষ করতে মাহাদি গলা খাকার দিয়ে আরশের গা থেকে নেমে গেল। ঘাবড়ে যাওয়া মুখে আশপাশ চোখ বোলাতেই দেখলো মোমো তাদের দিকে তাকিয়ে। মাহাদি হাত চেপে আরশের কানে কানে বলল, এই শাকচুনি মহিলা সবসময় আমার দিকে নিশানা সেট করে রাখে নাকি? আরশ কঠোর দৃষ্টির সম্মুখে পড়ে। মাহাদির জিভ কেটে আমতামতা করে উঠল, ইয়ে মানে আমি বলতে চাইছি ভদ্রমহিলা যেখানে ইনোসেন্ট ঘটে সেখানেই উপস্থিত থাকে। দুজনেই নিচে নামলো, দেখলো নতুন এক ব্যক্তির আগমন। হেলাল সাহেবের সাথে কথা বলছে। কানে আসলো আরশের। তিনি বললেন, আনিকা হচ্ছে জাইন আমার বড় ছেলে, আর জাইন ও হচ্ছে হেলাল সাহেব। কথা শেষ করতে পারলেন না। অনিকা হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিল জাইনের উদ্দেশ্যে। জাইন বাড়ানো হাত দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে যেতে যেতে শান্ত আওয়াজে আওড়ালো, এক্সকিউজ মি। আনিকা অগোছালো আলগোছে গুছিয়ে নিল নিচের হাত। কালো মুখ করে হেলাল সাহেবের দিকে কাঁদো কাঁদো চেহারা বানিয়ে তাকালো। হেলাল সাহেব বলে উঠলেন, ফরগেট ইট। লিপি বেগম দূরে দাঁড়িয়েছিলেন। জাইনের এমন কাণ্ডে ঠোঁট চেপে হাসলেন তিনি আড়ালে। ওনার কোনায় মুখ চেপে চলে যেতে নিলেই জাইন ডেকে উঠল, গিভ মি এ ফুড মম, আই জাস্ট ওয়েট অফ ইউ মেড। মাহাদি দুহাত দুদিকে মেলে এসে আনিকাকে জড়িয়ে ধরতে নিল। আনিকা দূরে সরে গেল, নাক চেপে ধরে বলে উঠল, স্মেল আসছে, দূরে যাও মাহাদি। মাহাদি নাক ফোলালো, নিজের কাপড় থেকে নাক টেনে স্মেল নিল। কোনো স্মেল নেই। এই দেখো। আনিকা পাত্তা দিল না মাহাদির কথা। ভিক্টরের দিকে চেয়ে উত্তর দিল, মাহাদির গায়ে স্মেল রোজের পারফিউম স্প্রে করো, ওইটা মেয়েলি পারফিউম। অনিকা অনীহা নিয়ে শুধালো, সো হোয়াট? ভিক্টর অনিকার কথা মতো ব্যাগ থেকে পারফিউম বের করে মাহাদির গায়ে স্প্রে করলো। এরপর অনিকা দুহাত মেলে মাহাদিকে জড়িয়ে ধরতে ধরতে বলল, ও মাহাদি, আমি তোমাকে অনেক মিস করেছি। মাহাদি অনিকাকে ভেঙালো, ও মাহাদি, আমি তোমাকে অনেক মিস করেছি। অনিকা এবার হাঁক ছেড়ে বেরিয়ে আসলো। আরশের দিকে সরু চোখে চেয়ে এগিয়ে গেল। আরশ তখন এসে সেখানে দাঁড়িয়েছিল। এখনো সেখানে দাঁড়িয়ে বাম হাতে মোবাইল চেপে ধরে কিছু একটা করছে মনোযোগ সহকারে। নিজের সামনে কাউকে দেখতেই মোবাইল পকেটে ঢুকে নিল তৎপরতার সাথে। গলা নিচ থেকে শীতল কণ্ঠে বের হয়ে আসলো, হোয়াট? অনিকা কাছে মনে হলো ধমকে ওঠা কথাটা বলছে লোকটা। নিজের মনের ভাব ভেতরে চেপে ধরে হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দিল। আরও সেই বাড়ানো হাতের দিকে অদ্ভুত দৃষ্টিতে দেখলো। তারপর চোখ তুলে তাকিয়ে রুড়ো গলায় বলল, হু আর ইউ? আসার পর থেকে ঘনে ঘনে 2 বার অপমানিত হলো অনিকা। জীবনে এতবার কখনো সে অপমানিত হয়নি। এখানে এসে যতবার অপমানিত হয়েছে। প্রথমে আঙ্কেলের বড় ছেলে, এখন ছোট ছেলে। আজ কি তার অপমান হওয়ার দিন? ঢোক গিলে অপমান হজম করে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। ঠোঁট চেপে গলায় দলা পাকাচ্ছে কান্নাগুলো উঠল। আমি আরশ কথা কেটে বলে ওঠে, হোয়াট এভার ডু ইউ থিঙ্ক অ্যান্ড মুভ আউট অফ দ্য ওয়ে। অনিকার চোখে অপমানে ছলছল হয়ে উঠল। এতক্ষণে খুশিতে ভরা মন এক মুহূর্তেই দুঃখের সাগরে ভাসতে সময় নিল না। খাবার টেবিলে নাইফ দিয়ে ধীরে ধীরে কেটে খাবার মুখে পড়ছিল অনিকা। হেলাল সাহেবের সাথে টুকটাক কথা চলছিল তার। চেয়ার টেনে শব্দ করে মোমো বসতেই মাহাদি চোখ তুলে তাকালো। দুজনে চোখাচোখি হলো সামান্য সময়ের জন্য, তারপর তা ভেঙে গেল। দুজন দুজনের অস্বস্তি নিয়ে চোখ সরিয়ে নিল। স্থির করলো খিদর প্লেটের দিকে। চুপচাপ খাবার খেতে ব্যস্ত হলো। রোহিণী আকস্মিক বলে ওঠে, কিরে মোমো, এমন চুপচাপ কেন তুই? কথা বলছিস না কেন? অনিকা এতক্ষণে মোমোকে খেয়াল করলো। প্রথমে দেখায় গোলুমুলু মেয়েটাকে
তার মনে হলো। গোল গোল চোখ মোমোকে অবলোকন করে বলে ওঠে, হাই বেবি গার্ল, ইউ লুক লাইক আ ডল। তুমি কি মাহাদিকে বিয়ে করবে? আসলে চেহারায় তোমার গার্লফ্রেন্ড নেই। আসলে বেচারার তো কোনো গার্লফ্রেন্ড নেই। প্রথমবার দেখা হওয়ার পর এমন অদ্ভুত কথা কেউ আশা করেনি অনিকার থেকে। অনিকার ঠোঁটে মিষ্টি হাসি ঝুলে আছে। তার পেছনে দাঁড়িয়ে ভিক্টর তার ব্যাগ নিয়ে। রোহিণী হেসে দিলেন শব্দ করে। পরিবেশ স্বাভাবিক করতে অনিকা প্রশ্ন করলো, মজা করছো নাকি তুমি? সে তো মোমো আমার ভাবি হলে মজা করব, এখন আমি সিরিয়াস। বেচারা মাহাদিকে কোনো মেয়েই পাত্তা দেয় না। মোমো লিপি বেগমের দিকে নাক ফুলিয়ে চেয়ে বোঝায়, এই মেয়েকে থামাও। জাইন তখনও শক্ত কণ্ঠে বলল, দ্যাটস টু মাচ, স্টপ দ্য ননসেন্স টক লাইক মাহাদি মোমোস ব্রাদার। অনিকা আবার অপমানে থমথমে মুখ করে নিল। মনে মনে নিজেকে ধিক্কার জানালো, কি এক বাড়িতে এসেছে, কথায় কথায় এরা অপমান করে। পঞ্চমবারের মতো দীর্ঘশ্বাস ফেললো অনিকা। খাবার খেতে ইচ্ছে করছে না তার। মাহাদি আর চোখে দেখলো বোনকে একবার। মুখ দেখে বুঝে নিল এখানে আরেকটু বসে থাকলে তার ফুলের মতো নাজুক বোনটা কেঁদে দিবে। তাই সে উঠে দাঁড়িয়ে বলে উঠল, আম ডান, অনিকার সাথে আসো, তোমার সাথে কথা আছে। অনিকা এখান থেকে বের হতে চাইছিল। মাহাদির কথায় উঠে দাঁড়ালো খাবার টেবিল থেকে। টিস্যু নিয়ে হাত মুছে নিল সে। সাথে ভিক্টর ও ছায়ার মতো তাদের অনুসরণ করলো। সৈয়দ বাড়ির মেন ফটকের সামনে পৌঁছাতে মাহাদি দুহাত বুকে টেনে নিল তাকে। পিঠে হাত বুলিয়ে দিতে দিতে মৃদু আছে সান্ত্বনা দিল, ডোন্ট ক্রাই মিস, ইটস ওকে, ফরগেট ইট। সৈয়দ বাড়ি থেকে দুটো গাড়ি পরপর বের হলো। প্রথম গাড়িতে ইসরাত, জাইন, মোমো, মাহাদি, ভিক্টর। দ্বিতীয় গাড়িতে ড্রাইভ করছে আরশ। ফ্রন্ট সিটে অনিকা, ব্যাক সিটে ইরহাম, আহান, নুসরাত। আরশ ফ্রন্ট মিরর ঠিক করে নিল। কেউ একজন সিট বেল্ট বাঁধেনি, তাকে বলা হচ্ছে বাঁধার জন্য। নুসরাত বিরক্ত হয়ে সিট বেল্ট টেনে নিল, বেঁধেও ফেললো। অনিকা ঘাড় বাঁকিয়ে পেছনে ফিরে নুসরাতকে দেখলো। চিকন সুরে বলে উঠল, তুমি মুখে কি ইউজ করো? এত গ্লো করছে কিভাবে? কোন ব্র্যান্ডের স্কিন কেয়ার ইউজ করো? নুসরাত ঠোঁট বাঁকিয়ে মিথ্যা হাসি দিল। টেনে টেনে বলল, স্পেশাল ওয়াশরুমে কাপড় ধোয়ার সাবান দেয় না, লাইক ভিম ওয়াশ, কামাল সাবান, লাক্স সাবান, ডাব সাবান ইত্যাদি ইত্যাদি। কখনো কখনো হুইল পাউডারও দিয়ে মুখ ধুয়ে ফেলি, আবার কখনো হ্যান্ড ওয়াশ দিয়ে। আপনি চাইলে ট্রাই করতে পারেন মিস অর মিসেস। অনিকা বলে উঠল, মিস বলতে পারো, তোমার আর আরও সে ডিভোর্স হয়ে গিয়েছে। নুসরাত অনীহা নিয়ে বলে ওঠে, তার আগে এটা আপনি বলুন কে? অনিকা উৎফুল্ল হয়ে জবাব দিল, ইউ উড বি। এবার আমার প্রশ্নের উত্তর দাও। নুসরাত আর চোখে আরশকে দেখলো। উদাসীন গলায় বলে উঠল, জানি না। অনিকার কথা বাড়ালো না। ব্লুটুথ কানেক্ট করে লাউডস্পিকারে গান বাজাতে শুরু করলো। ইরহাম নুসরাতের কাঁধ ঘেঁষে মৃদু সুরে উঁচিয়ে বলে ওঠে, এই মহিলা এত বেশি ইন্টারফেয়ার করছে কেন আমাদের পরিবারের বিষয়ে? আর ভাইও দেখি কোনো কথা বলছে না। কেমিস্ট্রিটা কি? নুসরাত শক্ত কণ্ঠে বলে, কোনো কেমিস্ট্রি নেই, ইগনোর কর ভদ্রমহিলাকে। জাইন ইসরাতকে নিয়ে এসে ওয়েটিং ওয়ার্ডরোবে আসার পর থেকে অফ হোয়াইট কালার লেহেঙ্গা একের পর এক পরাচ্ছে তাকে। গত 1.5 ঘন্টা যাবৎ কাপড় ট্রায়াল দিচ্ছে তারা। ইসরাত কিছুক্ষণ পর পর কাপড় চেঞ্জ করে এসে জাইনের সামনে দাঁড়াচ্ছে। জাইন তাকে বারবার নতুন কাপড় চুজ করে ট্রায়াল রুমে পাঠাচ্ছে। সব কাপড়ে খুদ বের করা লোকটা খুঁজে খুঁজে, কোনটা ফিটিং নেই, কোনোটা ডিজাইন ভালো না, কোনোটা লং, কোনোটা লেথ, কত সমস্যা। আবার অতিরিক্ত রিভিং বলে কাপড় চেঞ্জ করাতে হচ্ছে। আরশ, মাহাদি, ইরহাম, আহান, ভিক্টর, জেন্টল সাইডে জাইন না করে দিয়েছে। সে যতক্ষণ পর্যন্ত কাউকে আসতে বলে ততক্ষণ পর্যন্ত কেউ যেন এখানে না আসে। পরপর অনেকক্ষণ কাপড় খুদ করার পর শেষে একটা কাপড় পছন্দ হলো। ইসরাতকে উল্টো করে দাঁড় করিয়ে রেখে সেখান থেকে ড্রেসে ট্রায়াল নিয়ে নিখুঁত খুঁতিয়ে ডিজাইন দেখছে সে। শেষ পর্যন্ত এটা ডান হলো। ইসরাত ট্রায়াল রুম থেকে এসে ধূপ করে সোফায় বসে পড়লো। নুসরাত দেখলো সোফায় বসে মিটিমিটি হাসছে। বলল, নুসরাত নাসির, বেশি করে হাসো, তোমার সময় দেখে নিব। নুসরাত নির্বিকার চিত্তে বলল, এত কষ্ট করতে হলে আমি জীবনেও বিয়ে করব না। প্রয়োজন হলে শার্ট প্যান্ট পরে বিয়ে করব, দেখা যাবে না হয় তখন। ইসরাত ঠোঁট বাঁকিয়ে নুসরাতকে ভেঙচি কাটলো। জাইন একের পর এক জুতো দেখছে। কয়েকটা জুতো পছন্দ করে এনে ইসরাতের পায়ের কাছে রাখলো, ইশারা করে পড়তে দেখালো। ইসরাত হাঁপানি গলায় বলল, এনার্জি নেই এই মুহূর্তে। জাইন হাঁটু ঘুরে মেঝেতে বসলো। ইসরাতের পা চেপে ধরে নিচে
নিজের হাঁটুর ওপর রাখলো। টাকুনি পর্যন্ত স্পর্শ করা জিন্স প্যান্ট ফোল্ড করে নিয়েছে সে। আপনি রেস্ট করুন, আপনার পা আমার ওপর ছেড়ে দিন। ইসরাত পা টেনে সরাতে চাইলে জায়ান চোখ দেখালো, ধমকে উঠল, নড়চড় করবে না, নইলে কোলে বসে জুতা পরাবো। ইসরাত বিরক্তিতে দীর্ঘশ্বাস ফেলে শরীরের ভর সোফায় ছেড়ে দিল। জায়ান ধীরে ধীরে ইসরাতের পায়ে জুতা পরালো। প্রত্যেকটা জুতা পরিয়ে দেখলো কমফোর্টেবল। ইসরাত শুধু বলল। জায়ান কয়েকটা পরানোর পর শেষ পর্যন্ত জুতা চুজ করতে ব্যর্থ হলো। ইসরাতকে বলে উঠল, সবগুলো কমফোর্টেবল হলে সবগুলো নিয়ে নেই। ইসরাত আশ্চর্য বনে গেল, অস্বাভাবিক হেসে বলল, আপনি পাগল? জায়ান কথা শুনল না ইসরাতের। স্টাফকে ডেকে বলে উঠল, সবগুলো জুতো হাই হিল অর হোয়াইট ওভার প্যাক করে দিন। মেয়েটা হেসে বলল, ইয়েস স্যার। এরপর মেকআপ ওইখানে জায়ান ইসরাতকে নিয়ে গেল। তারপর জুতোর ব্যাগগুলো বয়ে নিয়ে যাচ্ছে নুসরাত আর মোমো। অনিকা মুগ্ধ হয়ে জায়ানকে দেখছে। কেয়ারিং একজন পার্সন। এক হাতে ইসরাতকে আগলে রেখেছে নিজের বাহুর সাথে। গ্লাস দ্বারা আবৃত শোরুমে ঢুকে গেল জায়ান। নুসরাত আর মোমো দুজনের দিকে তাকালো। নুসরাত খ্যাক করে উঠে শুধালো, আমাদের কি এরা জামাই বউ কাজের জীবানি এনেছে নাকি? মোমো ঠোঁট উল্টে বলল, জানি না। নুসরাত দাঁতে দাঁত চেপে নিল। তুই কি জানিস আমার মা? মোমো কিছু বলতে নিলে নুসরাত বলল, চুপ কর, কথা বলিস না, কথা বললেই বল, বানিয়ে পার্কিং লস্টে সটাবো। জায়ান ভেতরে ঢুকে ইসরাতকে জিজ্ঞেস করলো, কোন ব্র্যান্ড আর স্কিন কেয়ার মেকআপ ইউজ করেন আপনি? ইসরাত শান্ত সুখে বলল, লরিয়াল এর। জায়ান স্টাফের উদ্দেশ্য করে প্রোডাক্টসের নাম বলে দিল সব। মেয়েরা যা যা প্রয়োজনীয় সব দিয়ে দিন। লোকটা প্যাক করে দিল। এরপর ড্রেস আর শাড়ি কেনার জন্য দোকানে ইসরাতকে নিয়ে গেল। তাদের সব জিনিস নুসরাত আর মোমো হাত দিয়ে ঘুরিয়ে দিচ্ছে। ওদের দেখে মনে হচ্ছে দুজনকে নিয়ে আসছে কাজ করানোর জন্য। জায়ান একের পর এক শাড়ি বাছাই করছে ইসরাতের জন্য। নিজের পছন্দে কিনলেও বারবার জিজ্ঞেস করছে কমফোর্টেবল ফিল করছে কিনা। ইসরাত উত্তরে সব কমফোর্টেবল। বিয়ের শপিং শেষে আরশ, ইরহাম, আহান, ভিক্টর, মাহাদি এসে হাজির হলো সেখানে। ইরহাম নুসরাতের হাতে সব ব্যাগগুলো নিজের হাতে নিয়ে নিল। তারপর ভিক্টর আর সে মিলে সবগুলো ব্যাগ গাড়িতে রেখে আসলো। এতক্ষণ ঘুরতে ঘুরতে নুসরাতের পা অসর হয়ে গিয়েছে। কোনো রকমে উড়ে গিয়ে বাড়িতে শুয়ে পড়তে ইচ্ছে করলো তার। হাত দিয়ে ব্যাগ ধরে রাখার হাতে রেশ পড়ে গেছে। এসব জিনিস তাকে কে পাঠিয়েছে? নিজেকে কয়েকটা গালি দিল কেন? সে আসতে গেল এখানে। পানির পিপাসা পাওয়ায় আশেপাশে চোখ ঘুরালো। ইরহামকে নিয়ে ফুড কর্নার যাওয়ার জন্য প্রতিমধ্যে একটি ছেলে এসে নুসরাতের পাশে দাঁড়ালো। নুসরাত ছেলেটাকে দেখেই চিনে ফেললো। এটা সে দেখেই নেতা সাহেবের ফিতার সাথে চেলাটা। এখানে কি করছে প্রশ্ন জাগলো তার মনে। বিরক্তি নিয়ে পাশ কাটাতে নিলে ছেলেটা ঠান্ডা পানির বোতল নুসরাতের সামনে এগিয়ে দিয়ে বলল, ভাবি ভাই পাঠিয়েছে। নুসরাত ক্ষীণ চোখে ছেলেটাকে দেখলো। চোখে চোখে তাকিয়ে বলল, কে ভাবি? আপনি। নুসরাত ছেলেটাকে পাশ কাটিয়ে যেতে যেতে বলল, আমি কোনো ভাইয়ের ভাবি বা অন্য কেউ। ছেলে নুসরাতের সাথে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে কানের কাছে জেদে সুরে বলল, জি না, আপনি আমার ওই ভাইয়ের বউ, মানে ভাবি। নুসরাত থেমে গিয়ে আঙুল তুলে শাসালো। কিটকাট কণ্ঠে বলল, আমি ভাবি না, ভুল হচ্ছে। ছেলেটা সম্মানের সহিত চোখ নামিয়ে নিয়ে বলল, আপনি ভাবি, কোনো ভুল হচ্ছে না। নুসরাতের মাথা উপরে বা খাখা করে উঠল রাগে। তারপর মেঘি হাসির বাহার ঠোঁটে ঝুলিয়ে বলল, বালটি বোঝো না কেন? আমি তোমার ভাবি না, অন্য কেউ ভাবি, অন্য কেউ ভাবি, অন্য কেউ ভাবি। ছেলেটাও নুসরাতের মতো করে বলল, আপনি কেন বুঝছেন না? আপনি ভাবি, আপনি ভাবি, আপনি আমার ভাবি। নুসরাত জ্ঞান বুদ্ধ যেন লোপ পেল। পা থেকে স্লিপার খুলে হাতে নিয়ে চোখ রাঙিয়ে রাঙিয়ে শক্ত কণ্ঠে বলল, আরেকবার ভাবি ডাক শালা, জুতোর বাড়ি একটা মাটিতে পড়বে না। ছেলেটা ভয় নিয়ে তাকালো নুসরাতের দিকে, তবুও কোমল কণ্ঠে ডাকলো, ভাবি। নুসরাত কি চিৎকার ভয়ে শঙ্কিত হয়ে ছেলেকে দেখলো। স্লিপার আবার পায়ে নিয়ে বলে উঠল, ভাবি ডাকার চেয়ে আমায় আম্মা ডাক বেটা। ছেলের কণ্ঠে মলেমতা এনে ভদ্রতার সঙ্গে ডেকে উঠল, ভাবি আম্মা। নুসরাত পেছনে ততক্ষণে এসে দাঁড়িয়েছে আরশ। নুসরাত রেগে মেগে কিছু বলার পূর্বে সটন হয়ে দাঁড়িয়ে থাকা আরশ গম্ভীর কণ্ঠে শুধালো, কে ভাবি আম্মা?